নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের অনুষ্ঠান হেলথলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি, আর আমাদের সঙ্গে একজন করে এক্সপার্ট থাকেন। সেই এক্সপার্টের যাবতীয় যে তথ্য তিনি সেই রোগ সম্পর্কে দেন, সেগুলো আপনাকে এবং আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করে। আমাদের প্রোগ্রামের যে মূল লক্ষ্যটাই তাই যে এই রোগ সম্পর্কে যেটা নিয়ে আলোচনা হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, তার ট্রিটমেন্ট সম্পর্কে জানবো, কেন হয়, কি হয়, সেই সমস্তটাই জানবো। আজকেও তার অন্যথা হবে না। আজকে কিন্তু আমাদের যে টপিকটা বাছা হয়েছে সেটা একটু ভিন্ন ধরনের। তার কারণ আমরা যে টপিকটা আজকে বেছেছি সেটির যে বিষয় সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অফ স্কিন, অর্থাৎ ত্বকে আমাদের যে ফাঙ্গাল ইনফেকশন হয়, ছত্রাক যে সংক্রমণ হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেটি কি, বেসিক্যালি দেখতে কেমন হচ্ছে, কি কি তার ফলাফল, এছাড়াও যে কেন হচ্ছে, কাদের হতে পারে, সে সবটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অশোক সামন্ত, এমডি ডার্মাটোলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, SCCGMH। স্যার, অনেক স্বাগত। নমস্কার। এই যে আমরা শুরুতেই বললাম প্রোগ্রামের যে ছত্রাক সংক্রমণ, যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলছি, যেটা মানুষ খুব সহজেই সেটাই বোঝেন। এই ফাঙ্গাল ইনফেকশন বিষয়টা কি, মানে আমার শরীরে কি হলে ওটাকে আমি ইন্ডিকেট করতে পারবো যে সেটা ছত্রাকের সংক্রমণ? দেখুন, আমাদের মধ্যে আমাদের যে ত্বকে অনেক রকমের সংক্রমণ হয়। যেমন আমাদের ভাইরাস সংক্রমণ হয়, হাম, বসন্ত, এই যে ডেঙ্গু, এই যে ভাইরাস সংক্রমণ এগুলো হয়। আবার কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। ব্যাকটেরিয়া সংক্রমণের যেমন আমরা দেখি পোড়া নারেঙ্গা বাচ্চাদের খুব কমন, যেটাকে আমরা ইমপেটাইগো বলি, বুলাস ইমপেটাইগো। খুব কমনলি সেটা গ্রামে গঞ্জে বলে থাকে পোড়া নারেঙ্গা। তো এইরকম ব্যাকটেরিয়াল সংক্রমণ অনেক কিছু হয়, যেমন কুষ্ঠরোগ একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ। পরজীবী সংক্রমণ যেমন স্কেবিজ হয়, যেটা খোস পাঁজরা বলে গ্রামে গঞ্জে, খোস পাঁজরা বাংলায় আমরা বলি খোস পাঁজরা, সেরকম পরজীবী সংক্রমণ হয়। তেমনি ফাঙ্গাল ইনফেকশন, যাকে আমরা ছত্রাক সংক্রমণ বলি, এটা এখনকার দিনে খুব হচ্ছে। শহরে, গ্রামে গঞ্জে সর্বত্রই হচ্ছে। গ্রামে গঞ্জে তো খুব বেশি আকার নিচ্ছে, যেটা এপিডেমিকের মতোই হয়ে যাচ্ছে প্রায়। এটা কি হয়, চামড়াতে, স্কিনে গোল গোল অথবা জিওগ্রাফিক প্যাটার্ন মানে আপনার ম্যাপ টাইপের, ধরুন কোনো একটা জেলার ম্যাপ যেরকম এমনি করে একটা হয়ে গেল, একটা বর্ডার থাকে, এবং সেটা খুবই ইচি, মানে খুব চুলকোয়। সেইগুলো নিয়ে আমাদের কাছে আসে, এবং যেগুলো ঢাকা কাভার্ড এরিয়া সেগুলোতেই বেশি হয়। যেগুলোতে ঘাম জমে বেশি সেগুলোতেই বেশি হয়। যেগুলোতে ফোল্ড আছে, ফোল্ড এরিয়া, যেমন গ্রয়েন, এইসব জায়গায়, আন্ডারআর্ম, এইসব জায়গাতেই এই ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হয়। এটাকে গ্রামে গঞ্জে আবার অনেকে টাওয়ার ঘা বলে, টাওয়ার ঘা। কিন্তু এর সঙ্গে টাওয়ারের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুখে মুখে হয়ে গেছে, আমরা প্রচলিত হয়ে গেছে। ওরা ভাবে টাওয়ার থেকেই বোধহয় এই সংক্রমণটা হয়, এরা ভাবে। এবং এই সংক্রমণ এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। হসপিটালে প্রায় 30 to 40% স্কিন ডিপার্টমেন্টে যেসব আউটডোরে যেসব কেস আসে, সেইগুলো তার 30 to 40% ফাঙ্গাল ইনফেকশনই হচ্ছে। সেই জন্য এর একটা পাবলিক হেলথ ভ্যালুও রয়েছে। কিন্তু এই যে ফাঙ্গাল ইনফেকশনটা, এটা কিভাবে হয়, মানে কিভাবে স্প্রেড হচ্ছে সেটা শরীরে? এটা স্প্রেড হয় অনেকভাবে। এই ফাঙ্গাল ইনফেকশন শুধু বলে রাখি প্রথমে, এই ফাঙ্গাল ইনফেকশন শুধু যে মানুষেরই হয় তা নয়। মানুষ ছাড়া এগুলো ক্যাটের, মানে আপনার বিড়ালের হতে পারে, অথবা ছাগলের হতে পারে, গরু বাছুরের হতে পারে, অথবা ঘোড়া, গাধা, এদেরও হতে পারে। সুতরাং পশু পাখিতেও হতে পারে। সুতরাং সংক্রমণটা প্রথম হয় মানুষ টু মানুষ, হিউম্যান টু হিউম্যান, মানুষ টু মানুষ ছড়ায়। ধরুন আমার সঙ্গে কেউ ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে, বা একটা হাজবেন্ড ওয়াইফ তার ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে, বা ধরুন একই বিছানা শেয়ার করছে, বা ধরুন একটা বাচ্চাকে নিয়ে রেগুলার তার মা ঘুমোচ্ছে, ফলে মায়ের যদি থাকে, সেই ফাঙ্গাস ইনফেকশন বা ছত্রাক সংক্রমণটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে চলে যাচ্ছে। একে বলি আমরা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। নেক্সট হচ্ছে আপনার পশু থেকে অ্যানিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন। যদি আপনার পোষা বেড়াল থাকে বা পাড়ায় বেড়াল রয়েছে, সে আপনার বিছানাটা শেয়ার করছে, সেভাবে হতে পারে। পশু থেকেও এই সংক্রমণটা হয়, ক্যাটল,
আপনার ঘোড়া, গরু এইসব থেকেও আপনার সংক্রমণ হতে। থার্ড হচ্ছে ফোমাইটস। ধরুন আপনি একটা রেজার আপনিও ব্যবহার করছেন, আবার আপনার বাড়ির অন্য কেউ সেটা শেয়ার করছে, বা একই হেলমেট আপনিও ইউজ করছেন, আপনার ভাইও সেই হেলমেটটা ইউজ করছে। তাহলে কি হচ্ছে, হেলমেটে আপনার থেকে সংক্রমণটা হেলমেটে গেল, হেলমেট থেকে সংক্রমণটা আপনার ভাইয়ের মাথায় চলে গেল। ঠিক আছে, এইভাবেও একটা সংক্রমণ। বা ধরুন আপনি একই চিরুনি ব্যবহার করছেন, একই চিরুনি একটা বাড়িতে, যেটা খুব কমন আমাদের দেশে, যেসব ডেভেলপিং কান্ট্রি সেখানে খুব কমন, প্রত্যেকের আলাদা চিরুনি সবসময় থাকে না। ফলে এইভাবেও তার সংক্রমণ হতে পারে, যেটা আমরা তাহলে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হলো, অ্যানিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন। নেক্সট হচ্ছে ফোমাইট। আরেকটা হয়, অনেক সময় কি হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, যেটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটা ত্বকে কমনলি যেটা শুকনো ফাঙ্গাল ইনফেকশন বলে, সেটা হয় না। কিন্তু ইস্ট যেটা হয়, যেটা ছেলে বা মেয়েদের যেটা যৌনাঙ্গে ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা আপনার যৌনবাহিত হতে পারে। এটা একটা ওয়ে। ঠিক আছে, যেটাকে আমরা বলি অনেক সময় ভেজাইনাল ডিসচার্জ বলি, সাদা স্রাব বলি, সেটা হচ্ছে ইস্ট সংক্রমণ থেকেও হয়। সেটা এইভাবে ট্রান্সমিশন হয়। আচ্ছা, এটার উপসর্গ কি হয়, মানে কি ধরনের সিমটমস দেখা যাবে? সিমটম একটা হচ্ছে, তো বললাম আপনাকে, একটা আকৃতি, যেটা হলো, যেটা অ্যাফেকশন, ত্বকে যে অ্যাফেকশনটা হলো তার আকৃতি হয় গোল হলো, বা জিওগ্রাফিক প্যাটার্ন হলো, বা আঁকামাকা টাইপের হলো একটা, সেটা তো হলো। ভাবলো যে স্কিনে একটা নতুন কিছু হচ্ছে, আমার স্কিনটা তো এরকম নয়, তাহলে হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে, যেটা নিয়ে মানুষ প্রায় আসে, সেটা হচ্ছে ইচিং, সিভিয়ারলি ইচিং, প্রচন্ড চুলকোয়। মানে চুলকোনো এমন হয় ঘুমোতে পারে না। এবং এখন দেখা যাচ্ছে এটা এত বেশি হচ্ছে, একজন মানুষের প্রায় 70% অফ দ্য বডি এরিয়া, মানে সারফেস এরিয়া অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, 60% অফ দ্য সারফেস এরিয়া অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। তারও তো ফেসও অ্যাফেক্টেড, গোমদাড়ি অ্যাফেক্টেড, পুরো বডি অ্যাফেক্টেড, নেল অ্যাফেক্টেড, এইভাবে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। বা পায়ের পাতা অ্যাফেক্টেড, হাতের তালু অ্যাফেক্টেড, সবগুলো অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। এরকম যখন হচ্ছে, তার নেলগুলো অ্যাফেক্টেড বলে আমার নেলগুলো ড্যামেজ। নেল তো একটা সৌন্দর্যের ব্যাপার, বা ফেস একটা সৌন্দর্যের ব্যাপার। অনেক সময় কি হচ্ছে, খুব একটা থাকে না, কিন্তু তার হচ্ছে ফেসের লুকসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাকে বলি আমরা টিনিয়া ফেসিয়াই। নেল হলে তাকে অনাইকোমাইকোসিস। তাহলে ছেলে বা মেয়েরা এখন নেল সম্বন্ধে খুব সচেতন। সুতরাং তাদের যদি নেল বা আপনার ফেস, এইসব জায়গার স্কিন যদি অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে সে খুব সমস্যার ব্যাপার। হ্যাঁ, কোন ধরনের এরকম ইনফেকশন খুব বেশি হয়, মানে কোন ধরনটা আমাদের এখানে বেশি দেখতে পাওয়া যায়? টিনিয়া কর্পোরিস যাকে বলি, যেটা হোল বডিতে অ্যাফেক্টেড করে, সেটাই সব থেকে বেশি হয়। এছাড়া আপনার সেটাই বেশি হয়, যেমন ধরুন আপনার চেস্ট অ্যাফেক্টেড হলো, অ্যাবডোমেন অ্যাফেক্টেড হলো, বাটাক অ্যাফেক্টেড হলো, থাইজ অ্যাফেক্টেড হলো, সেইগুলোই বেশি হয়। এছাড়া যেগুলো আপনার অ্যাফেক্টেড হতে পারে, আপনার স্ক্যাল্প অ্যাফেক্টেড হতে পারে। বাচ্চাদের স্ক্যাল্প অ্যাফেকশন নট আনকমন, মানে বেশ কমনই বলা যায়। তাহলে স্ক্যাল্প অ্যাফেক্টেড হতে পারে, আপনার ফেসটা অ্যাফেক্টেড হতে পারে, আপনার গোঁফদাড়ি অ্যাফেক্টেড হতে পারে। ফলিকুলাইটিস হয়ে যাচ্ছে, সারছে না, একটু ওষুধ দিচ্ছেন, কোনো একটা কিছু দিচ্ছেন, 2-3 দিন ঠিক থাকলো, তারপরে আবার শুরু হয়ে গেল, এইটা হতে পারে। আমরা নেলে যে অ্যাফেক্টেড হয়, হাতের বা পায়ের যে নখ অ্যাফেক্টেড হচ্ছে, তাকে আমরা অনাইকোমাইকোসিস বলি, সেটা হতে পারে। টিনিয়া ম্যানাম হতে পারে, মানে হাতের তালু যদি অ্যাফেক্টেড হয়, তাকে বলি আমরা টিনিয়া ম্যানাম, সেই জায়গাগুলো অ্যাফেক্টেড হতে হবে। পায়ের তলাটা যদি, মানে সোল যাকে বলছি, সোল অ্যাফেক্টেড হলে আমরা টিনিয়া পেডিস বলি তাকে। এগুলো সবই হয়, কিন্তু সব থেকে কমন টিনিয়া কর্পোরিস, যেটা হচ্ছে অ্যাবডোমেন, বাটক, গ্রয়েন, থাইজ, এই সব জায়গাগুলো। এর লিসান হচ্ছে এই যে হচ্ছে, এগুলো একাধিক হতে পারে, একটা হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু এখন সিঙ্গেল লিসান খুব কমই দেখা যায়। এত এটা এপিডেমিকের মতো ছড়িয়ে যাচ্ছে, সিঙ্গেল লিসান, একটা বা দুটো লিসান দেখা খুব কমই যায়। বেশিরভাগ সময় 5টা, 6টা, 7টা, এবং খুব বড় মাপের সব একটা লিসান অনেকটা বড়, 3 ইঞ্চি 4 ইঞ্চি, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। এইটা আমরা এখন খুব দেখছি। আচ্ছা, এটা কাদের মধ্যে সব থেকে বেশি হয়, মানে কোন এজ গ্রুপের মধ্যে? এজ গ্রুপের মধ্যে যারা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার সেক্সুয়ালি অ্যাক্টিভ, যারা মানে ধরুন 15 বছর থেকে 45 বছর, এই যে এজ গ্রুপেই বেশি হয়। কারণ তারা হচ্ছে সবসময় কর্মক্ষম থাকলে কি হয়, যেটা এর কমন ফ্যাক্টর, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই সংক্রমণের, যে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট।
ফলে কি হচ্ছে, তারা কাজ করছে। আমাদের দেশ হচ্ছে গরমের দেশ, আমাদের দেশ হচ্ছে ঘাম হয়, মানে হট অ্যান্ড হিউমিড কান্ট্রির মধ্যে আমরা পড়ি। হ্যাঁ, আমি এটাই প্রশ্ন করতাম যে গরমকাল আর এই যে আর্দ্র আবহাওয়া এখন বর্তমানে যেটা, এই আবহাওয়াটাও কি তাহলে মানে এফেক্টেড? এটা একটা খুব মানে জরুরি ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। শুধু হট হলে যতটা না এফেকশন হবে, যতটা না ইনফেকশন ছড়াবে বা হবে, তার থেকে হট অ্যান্ড তার সঙ্গে যদি হিউমিড হয় আরো বেশি ছড়াবে। কারণ এরা হিউমিড যে ক্লাইমেট বা হট যে ক্লাইমেট, সেখানে ফাঙ্গাসের বংশ বিস্তার, মানে মাল্টিপ্লিকেশন অফ দ্য ফাঙ্গাল সেল, সেগুলো অনেক বেশি হয়, ফলে ছড়ায় সেসব জায়গা বেশি। এই হট এরিয়ার মধ্যে যেগুলো দেখবেন আপনার হচ্ছে গ্রয়েন, যেটা আমরা সাধারণত লোকে বলে কুঁচকি, ওই এলাকাটা সবসময় বেশিরভাগ সময় হট থাকে এবং হিউমিড থাকে, ওখানে ঘাম জমে বেশি, ফলে ওই সব এলাকাগুলো বেশি হয়। এবং ওইগুলো মানুষের বেশি করে না, মানুষের যেটা খুব একটা পরিষ্কারও করে না। আন্ডার আর্মের বিষয়, আন্ডার আর্মের খুব হয়, আন্ডার আর্ম, গ্রয়েন, বাটক, এগুলোতে খুব হয়। ঠিক আছে। আর এই যে এই ধরনের যে অনেক বড় বড় ইনফেকশন গুলো হচ্ছে, সেগুলোতে না অনেকে এরকম ভাবে যে আচ্ছা আমি একটা ওষুধের নাম জানি, কেউ হয়তো একটা মলমের নাম জানেন, যে ইচিং হচ্ছে, এখানে এরকম ইনফেকশন হয়েছে, আমি মলমটা লাগাই, আমি সেরে যাব। আর সেটার মধ্যে হয়তো স্টেরয়েড রয়েছে, যেটা সাধারণ মানুষের পক্ষে খুব স্বাভাবিকভাবে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। কিন্তু আমরা যখন সেগুলো ব্যবহার করছি, মানে ডক্টরের কাছে তো যাচ্ছি না, বরং একটা মলম লাগালে হয়তো ঠিক হয়ে যাবে, সেইভাবে আমি দোকান থেকে নিয়ে আসছি, লাগাচ্ছি, কিন্তু সেটা কতটা নিরাপদ, মানে ওরকম ভাবে কি লাগানো উচিত? দোকান থেকে, ওষুধের কাউন্টার থেকে ওভার দ্য কাউন্টার একটা মলম কিনে নিলাম। ইউজুয়ালি ওভার দ্য কাউন্টারে যে মলমটা দেয় সেটা একটা মিক্সচার থাকে, তাতে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, অ্যান্টি ফাঙ্গাল থাকে, আর বেশিরভাগটাই স্টিরয়েড থাকে। তো স্টিরয়েড হচ্ছে, আপনি যদি জুডিশিয়াস অ্যাপ্লিকেশন তো করলেও কিছু হবে না। এই ক্ষেত্রে কি হয়, স্টিরয়েড সবসময় ফাঙ্গাল ইনফেকশন ইনভাইট করে। ফলে আপনি যদি স্টেরয়েডটা লাগান সাময়িকভাবে, হয়তো 2 দিন 4 দিন 5 দিন কি 7 দিন আপনার ইনফেকশনটা মাস্ক হয়ে গেল, মনে হলো যে আমার একটু ভালো লাগছে, কারণ স্টেরয়েড ইচিংটা কমিয়ে দিল, মনে হয় ভালো হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, এটা বাড়িয়েই দিচ্ছে। সেই জন্যে স্টেরয়েড যদি কোনো মানুষ খায়ও বা স্টেরয়েড ইনহেলার নিচ্ছে, তারও খুব জুডিশিয়াসলি ওই স্টেরয়েডটা নেওয়া উচিত। শুধু উচিত নয়, এটা কোনো ডক্টরের, সেই স্পেশালিটির কোনো ডক্টরের পরামর্শ নিয়েই স্টেরয়েডটা ইউজ করা উচিত। কারণ স্টেরয়েড সবসময় ইনভাইটস ফাঙ্গাল ইনফেকশন। আপনি যদি স্টেরয়েড ওভার দ্য কাউন্টার কিনে নিয়ে লাগাতে থাকেন, মনে হলো 5 দিন 7 দিন আপনার ইনফেকশনটা কমে গেল, কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। ব্যাপারটা হচ্ছে সেটা সেই মুহূর্তের জন্য 2-4 দিন মাস্ক করে গেল, কিন্তু তারপরে ওটা ভয়াবহ আকার নেবে। সেই জন্যে যখন আপনি কোনো স্টেরয়েড, অন্য কোনো রোগের জন্য স্টেরয়েড খাচ্ছেন সিস্টেমেটিক্যালি, মানে খেয়ে যাচ্ছেন, বা স্টেরয়েড স্কিনে লাগাচ্ছেন, সেটা সবসময় জুডিশিয়াস অ্যাপ্লিকেশন করা দরকার এবং কোনো ডক্টরের পরামর্শ নিয়েই করা দরকার। এটা একটা কথা। আর একটা ফ্যাক্টর এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, যে শুধু স্টেরয়েড নয়, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে, ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিসের ড্রেন, ঠিক আছে, একটা এখন ফাস্ট ফুড হ্যাবিট হয়েছে, এইসব নানা কারণে ভারতবর্ষে কিন্তু এখন ডায়াবেটিস খুব বেড়ে চলেছে। ফলে ডায়াবেটিস, যদি কোনো পেশেন্ট ডায়াবেটিক হয়, তার ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন চান্স খুব হাই। কারণ ফাঙ্গাসের প্রধান খাবারই হচ্ছে, প্রধান ফুডই হচ্ছে সুগার। সুতরাং আপনার শরীরে যদি সুগারের মাত্রা বেড়ে যায়, তাহলে ফাঙ্গাল ইনফেকশনের বিভিন্ন রকম চান্স থাকে। আচ্ছা, আপনি তো বেশ কিছু ভাগ বললেন এই ফাঙ্গাল ইনফেকশন গুলোর। এই ভাগ অনুযায়ী কি টেস্ট সব আলাদা হয়? কারণ আমরা জানি যে একজন ডক্টরের কাছে যখন আমরা যাব, প্রাথমিকভাবে তো কিছু টেস্ট হবে, যে কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশনটা আমার হয়েছে বা তার কি এর পরবর্তীকালে ট্রিটমেন্ট হবে, সেগুলোর ক্ষেত্রে কি টেস্ট আলাদা হয় না একই রকম? আপনি ঠিকই বলেছেন। টেস্ট, প্রথম কথা হচ্ছে আপনাকে ভালো করে দেখে নিতে হবে, হিস্ট্রিটা নিয়ে নিতে হবে। এই টেস্টের কথা যখন বললেন, তার আগে বলি, আপনাকে ভালো করে হিস্ট্রিটা নিতে হবে। পেশেন্ট কোনো, আপনার প্রথম যেটা একটু আগেই বললাম, স্টেরয়েড খায় কিনা অন্য কোনো কারণে, সেই হিস্ট্রিটা নিতে হবে। পেশেন্ট ডায়াবেটিক কিনা, সেই হিস্ট্রিটা নিতে হবে। সুতরাং আপনাকে বেসিক ইনভেস্টিগেশন এটা করতে হবে। এটা কি শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে নাকি অন্যান্য থাইরয়েড বা এই ধরনের? থাইরয়েডের সাধারণত অতটা ইম্প্যাক্ট নেই। থাইরয়েডে অতটা ইম্প্যাক্ট নেই। হতে পারে থাইরয়েডের ইম্প্যাক্ট পরোক্ষভাবে আছে। থাইরয়েডে যেহেতু যদি হাইপোথাইরয়েড হয়, থাইরয়েডের
থাইরক্সিন এর পরিমাণ যদি বডিতে কমে যায় তাহলে তাকে হাইপোথাইরয়েড বলি। সেই হাইপোথাইরয়েড হলে বডি একটু রুগী একটু মোটা হয়ে যায়, মানুষ একটু মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে তার বিভিন্ন জায়গায় ঘাম জমে, মানে পরোক্ষভাবে কিছুটা দায়ী, কিছুটা দায়ী, কিন্তু ঠিক সেই অর্থ অতটা কিছু না। কিন্তু ডায়াবেটিসটা আপনাকে করতে হবে। প্রথম টেস্টটা হচ্ছে, আপনি একটা পেশেন্ট 40 বছরের পেশেন্ট এলো, আবার যদি তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, বা পেশেন্ট যদি বেশ মোটা সোটা বাল্কি হয়, মানে ডায়াবেটিস থাকতেও পারে এরকম আপনার যদি সন্দেহ হয়, না হলেও আপনি ডায়াবেটিসটা করবেন, ব্লাড সুগারের লেভেলটা করবেন। এবারে বাদ বাকি যদি আপনি ক্লিনিক্যালি, আপনি এটা এত অবভিয়াস যে ক্লিনিক্যালি শুধু ডক্টর নয়, সাধারণ মানুষও অনেকটা গেস করে ফেলবে যে এটা একটা ছত্রাক ঘটিত সংক্রমণ হচ্ছে, মানে ওটাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, দেখেই খানিকটা বোঝা যায়। ফলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা অনেকটা আগেই হয়ে যায়, প্রায় হয়ে যায়। সব ক্ষেত্রে আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিস লাগে না। আচ্ছা, সেক্ষেত্রে ডায়াবেটিসের টেস্টটা যেমন করলেন, এবারে কোনো কোনো ক্ষেত্রে যেখানে ধরুন আপনার ওই যেমন বললেন স্টেরয়েড দিয়ে রোগটা মাস্ক হয়ে গেল, সেই সব ক্ষেত্রে, বা ধরুন আপনি একটা ট্রিটমেন্ট করে যাচ্ছেন, অ্যান্টিফাঙ্গাল দিয়ে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এবং পেশেন্ট তার হাইজিন মেনটেন করছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট যতটা আমি এক্সপেক্ট করছি ততটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কি করতে হবে আপনাকে? যদি নেলে হয় ধরুন সাপোজ, তাহলে আপনাকে নেল ক্লিপিং করতে হবে, নেলটা কাটতে হবে। নেলটা কেটে সেটা হয়েছে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট ভিজিয়ে রাখলে ওটা সফট হয়ে যায়, ওটা তখন আন্ডার দ্য মাইক্রোস্কোপ আপনাকে দেখতে হবে নেল ক্লিপিং। এবারে যদি বডি এফেক্টেড, তাহলে বডি এফেক্টেড হলে আপনার বডি থেকে স্ক্রেপিং করতে হবে, ব্লেড দিয়ে আপনার স্কিন থেকে স্ক্রেপিং করে নিতে হবে। স্ক্রেপ করে ওইটাকে KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 20 মিনিটস পরে যদি আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখা যায়, তখন দেখবেন ফাঙ্গাসের যে স্ট্রাকচার, হাইফাল স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা লম্বা লম্বা ফিতের মতো, মাঝখানে সেগমেন্ট, এটা আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনি শিওর হতে পারবেন যে আমি যে ট্রিটমেন্টটা করছিলাম সেটা ঠিক, হয়তো ড্রাগটা আমাকে চেঞ্জ করতে হতে পারে, হয়তো ড্রাগের ডোজটা আমাকে একটু বাড়াতে হতে পারে, বা পেশেন্টের কোনো অর্থে হয়তো পেশেন্ট ডায়াবেটিক, ঠিক মতো ডায়াবেটিসের কন্ট্রোল নেই, বা হয়তো পেশেন্ট হাইজিনটা ঠিক মতো মেনটেন করছে না। এই ক্ষেত্রে চিকিৎসা কি হয়? মানে বিভিন্ন ফাঙ্গাসের জন্য কি আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি? ডেফিনেটলি, যদি আপনার এমনি যেটা বললাম টিনিয়া কর্পোরিস বা টিনিয়া ক্রুরিস বা টিনিয়া ফেসিয়াই, স্ক্যাল্প, এইগুলোকে আমরা দুটো মলিকুল ইউজুয়ালি দিই। একটা হচ্ছে অ্যাজোল বলি, অ্যাজোল, তার মধ্যে আমরা বলি, আপনার খুব সহজেই জানেন যে মাইকোনাজল নামটা প্রায় অনেকেই শুনেছে, মাইকোনাজল, কোট্রিমাজল, লুলিকোনাজল এখন প্রায় লোকে শুনেছে, লুলিকোনাজল। এইগুলো আমরা টপিক্যাল মানে সেই জায়গাটা লাগালাম, লাগিয়ে আমাকে অন্তত অ্যাটলিস্ট 14 দিন লাগাতে হবে, 14 ডেজ অ্যাটলিস্ট লাগাতে হবে, এবং যেখানটা লিশনটা হয়েছে, যেখানটা আপনার এফেক্টেড হয়েছে তার বাইরেও খানিকটা অংশ লাগাতে হবে, তবে ঠিকঠাক চিকিৎসা হবে। এই ছাড়া যদি আপনার দেখা যাচ্ছে একটা বা দুটো আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাহলে কি হচ্ছে, আপনার হয়তো ওটা একটা অয়েন্টমেন্ট লাগিয়েই আপনার ব্যাপারটা সাবসাইড করে যাবে, ঠিক হয়ে যাবে। যদি দেখা যায় এক্সটেন্সিভ হয়েছে, প্রচুর হয়েছে, সব প্রায় অলমোস্ট 60%, 70% অফ দ্য বডি, বা 30-40%, 50%, 60% এফেক্টেড হয়ে গেল, তখন কিন্তু শুধু মলম বা আপনার এইগুলো অয়েন্টমেন্ট লাগিয়ে পুরোটা যাবে না। তখন কি হয়, আমাদের সিস্টেম হয় খেতে দিতে হবে, খেতে তার সঙ্গে মানে লাগাতে দিলাম, তার সঙ্গে খেতে দিতে হতে পারে। সেই খেতে দেওয়ার জন্য আমাদের কিছু ড্রাগ আছে আমাদের হাতে, সেই অবস্থাতেও আমাদের খেতে দিতে হতে পারে। আচ্ছা, এই যে ট্রিটমেন্ট প্রসেসটা ধরুন পুরো চলছে, মেডিকেশনও চলছে, ধরুন ঠিক হয়ে গেছে প্রথম দিকে, তারপর যদি ধরুন ওই ওষুধটা আমি বন্ধ করছি যেহেতু আমার ফাঙ্গাল ইনফেকশন ঠিক হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেটা আবার ব্যাক করছে, তাহলে আমার ওখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তাহলে কি মাঝপথে ওষুধটা বন্ধ করে দেওয়াতে কোনো সমস্যা, মানে যতদিন ডক্টর না বলবেন ফাঙ্গাল ইনফেকশন ঠিক হয়ে গেলেও, নাকি তার আগে বন্ধ করে দিলে কোনো সমস্যা হবে, নাকি বারবার ফিরে আসার এটা কোনো কারণ থাকে? চিকিৎসাটা নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হবে না। 1 নম্বর, চিকিৎসাটা কোনো পরামর্শ ডক্টরের বা ডার্মাটোলজিস্টের কোনো পরামর্শ ছাড়া চিকিৎসাটা বন্ধ করে দেওয়া, বা এখন প্রায় চিকিৎসা 2 থেকে 2.5 মাস কি 3 মাসও লেগে যাচ্ছে এটা সারতে। ফলে আপনি কি করলেন, আপনাকে একটা মেডিসিন দেওয়া হলো, একটা অয়েন্টমেন্ট দেওয়া হলো, বা একটা সিস্টেমিক ড্রাগ খাওয়ার ওষুধ দেওয়া হলো, আপনার কিন্তু 2 সপ্তাহে আপনি বুঝে যাবেন অনেকটাই কমে গেছে। অনেক ক্ষেত্রে কি হয়, 2 সপ্তাহ পুরো চলেও যায়, তখন কি করে পেশেন্ট আর টার্ন করে না, পেশেন্ট সে ভাবছে ঠিক হয়ে গেছে, কিন্তু
ঠিক হয়নি পুরোটা, আচ্ছা। ঠিক হয়নি পুরো হচ্ছে জীবাণুটা মারার জন্য আরো কিছু লাগবে। সেজন্য সেই এটা বা এবং সে তার লাইফটা যে হাইজিনটা সে মেনটেন করছিল সেটা আর করছে না, বলছে আমার তো ঠিক হয়ে গেছে, আমি তো বেশ আছি, আমার আর কিছু করবার দরকার নেই, ফলে সে অ্যালুপ হয়ে গেল। সেকেন্ড থিং হচ্ছে অফ এন্ড অন, আজকে লাগালেন, অনেকেই কি করে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে চলে যাচ্ছে, ওষুধ নিয়ে গিয়ে নিজেও লাগাচ্ছে, সেই ওষুধটা ভাগ করে লাগাচ্ছে, মা লাগাচ্ছে, সেটাই ভাই লাগাচ্ছে, বোন লাগাচ্ছে, সেই ওষুধটা ভাগ করে নিচ্ছে, একজন দেখাতে আসছে কিন্তু তিনজন অ্যাফেক্টেড, তিনজনেই সেই ওষুধটা লাগাচ্ছে, ফলে ওষুধটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে লাগানো হলো না, ফলে ঠিক মতো সারলো না, আপাতত দৃষ্টিতে মনে হলো সেরে গেল কিন্তু সারছে না। আবার কি হচ্ছে, এই মাঝপথে 2 দিন 3 দিন 4 দিন বেশ ভালো আছি, লাগালো না, না লাগালে কি হচ্ছে, ওই যে ড্রাগটা আপনি লাগাচ্ছিলেন, যে অয়েন্টমেন্টটা বা ক্রিমটা আপনি লাগাচ্ছিলেন বা যে মেডিসিনটা আপনি খাচ্ছিলেন, সেটা কাজ করছে না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেল, তখন আপনি লাগিয়ে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, ছাড়ছে না। আচ্ছা, এটা কি শিশুদের ক্ষেত্রে বদলে যায়? মানে ধরুন 10 বছর 12 বছরের যে বাচ্চারা, তাদেরও অনেক সময় স্কুলে যায়, তাদের ওই ধরনের সমস্যাগুলো হতেই পারে কারোর থেকে, সেই সময় কি ট্রিটমেন্টের প্রসেস বদলে যায়? না, শিশুদের ট্রিটমেন্ট তো একটু অন্যরকমই হয়। শিশুদের আমরা সবসময় চেষ্টা করি, যদি কম সংখ্যক থাকে, ছত্রাক সংক্রমণ থাকে, তাহলে আমরা কি করি, সবসময় চেষ্টা করি একটা অয়েন্টমেন্ট বা একটা ক্রিম দিলেই যদি চলে যায় তাহলে ঠিক আছে। কেজি বডি ওয়েট হিসাবে আমরা তখন ড্রাগটা ক্যালকুলেট করে নিই, হিসেব করে নিই যে কতটা ওষুধ দেওয়া যেতে পারে। সেই আবার অনেক সময় প্রেগন্যান্ট ওমেন, তাদের ওই ধরনের সমস্যা। হ্যাঁ, প্রেগন্যান্ট ওমেনদের খুবই হচ্ছে। প্রেগন্যান্ট ওমেনদের আমরা সবসময় বলি হাইজিনটা প্রথমে মেনটেন করতে বলি, হাইজিনটা যেন ঠিক থাকে। সেকেন্ড থিং হচ্ছে প্রেগনেন্সিতে সুগারটা দেখে, এমনি দেখা হয়, প্রেগনেন্সি মানে সুগারটা দেখা হয়, স্টিল প্রেগনেন্সিতে সুগার ডায়াবেটিস আছে কিনা, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস হোক বা তার আগে থেকে ফ্যামিলিয়াল ডায়াবেটিস হোক বা তার নিজের আছে হয়তো এরকম ছিল, সেরকমই হোক, তাহলে আমরা সেইটা একটু দেখে নিই। থার্ড হচ্ছে যদি প্রেগনেন্সিতে কিছু দিতে হয়, প্রেগনেন্সি স্পেসিফিক কিছু ড্রাগ আছে, সেই সময় সেইটুকু দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। তাকে আমরা মোটামুটি একটা কন্ট্রোলে রাখতে হবে টিল ডেলিভারি অফ দা বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত। আচ্ছা, কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন বারবার অনেকের ফিরে আসে। ধরুন একটা ট্রিটমেন্ট হলো, একটা বয়স 10-12 বছর, তার একটা ট্রিটমেন্ট হলো, তারপরেই আবার ওষুধটা বন্ধ হলো, কিছুদিন পর আবার সেটা ব্যাক করছে। তার দুটো কারণ, তার একটা তো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে তার অন্য মেম্বার ট্রিটমেন্ট ঠিক মতো করেনি, একজন হয়তো করলো আরেকজন করলো না। যদি বাড়িতে ধরুন একজনেরই হয়ে রয়েছে, তার ট্রিটমেন্ট চলেছে, সে সুস্থও হয়েছে, তারপর আবার সেটা ব্যাক করছে, আমি বলছি একজন ব্যক্তির বারবার এই ফাঙ্গাল ইনফেকশন ব্যাক করা, সেটার কারণ কিছু, ও আবার কন্ট্যাক্টে এসছে, কোনো কন্ট্যাক্টে এসছে। সেকেন্ড কি হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, ফলে কি হচ্ছে, যে ড্রাগেও রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেই ড্রাগটাই আপনি আবার খবর দিচ্ছেন, তাতে কিছু কাজ হচ্ছে না। আর থার্ড থিং হচ্ছে, ও হয়তো ওরটা সেরে গেল, কিন্তু ও আবার গিয়ে ধরুন একটা কাজের সূত্রে ও একটা 4-5 জন একটা ঘরে শেয়ার করলো, হয়তো এখান থেকে মুম্বাই চলে গেল, মুম্বাই গিয়ে 5 জন 6 জন একটা ঘর শেয়ার করছে, একই গামছা শেয়ার করছে, একই টাওয়াল শেয়ার করছে, একই বিছানা শেয়ার করছে, একই বেডশিট শেয়ার করছে, ফলে ওখান থেকে আবার হচ্ছে, ঘুরে হচ্ছে। এটা তো এমন নয় যে একবার সেরে গেলে আর হবে না। সংক্রমণ যদি আজকে আপনার হলো, আজকে সেরে গেল, কালকে দেখা গেল আপনার দিদির ছিল, আপনি দিদি বাড়িতে গিয়ে 3 দিন থাকলেন বা 1 মাস থাকলেন, পরীক্ষার সূত্রে হোক, যে কোনো কারণে দিদির বাড়িতে আপনাকে থাকতে হলো, তাহলে ওখান থেকে আবার ঘুরে সংক্রমণটা হয়ে যাচ্ছে। ফলে রিপিটেড সংক্রমণটা এইভাবেই, বেশিরভাগটা এইভাবেই হয়। সেকেন্ড থিং হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্টের কারণে আরেকটা হয়। থার্ড হচ্ছে যদি ডায়াবেটিস হয়, পেশেন্ট, ডায়াবেটিস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট, যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু ঘুরে ঘুরে সংক্রমণ হতে পারে। বা ধরুন পেশেন্টের কোনো HIV রয়েছে, যদি দেখা যায় এক্সটেন্সিভ, এই প্রসঙ্গে বলে রাখি, এক্সটেন্সিভ ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ম্যানেজ করা যাচ্ছে না, বা সারছে, খানিকটা সেরে গেল আবার ঘুরে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দেশ এই সিনারিওতে আপনাকে HIV টেস্টটা করতে হবে। HIV টেস্টটা করে নেওয়া উচিত, পেশেন্ট ইমিউনো ডেফিসিয়েন্ট কিনা, পেশেন্টের ইমিউনিটি কমে যাচ্ছে কিনা, তার জন্য ফাঙ্গাল ইনফেকশনটা বারে বারে হচ্ছে কিনা। কারণ HIV ইটসেলফ খুব কিছু নয়, HIV হচ্ছে যেটা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস থাকার কারণে আপনার ইমিউনিটি যেই মাত্র কমে যাচ্ছে, তখন অপরচুনিস্টিক ইনফেকশন, এগুলোকে অপরচুনিস্টিক ইনফেকশন, ওর যেই ইমিউনিটিটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশনটা বাইরে থেকে অপরচুনিস্টিক, যেমন লাং এর একটা ইনফেকশন কোনো কারণে হতে পারে অপরচুনিস্টিক, এবং তাতেই রেঞ্জ কমে যাচ্ছে, তাতেই পেশেন্ট খারাপ হয়ে যায়, তাতেই পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। কিন্তু ইটসেলফ ইজ নট এ ডিজিজ, AIDS is the disease, HIV is not a disease, HIV is an infection. আচ্ছা,
আর এই যে এই আমাদের এটা করে নিতে বারবার হবে তখন। হ্যাঁ, বলুন। আচ্ছা, এই বারবার এই ধরনের ইনফেকশন গুলো হচ্ছে, আমি দর্শকদের জন্য আপনার কাছে কিছু সমাধান চাইছি যে কি কি করলে, কি কি অভ্যাস বদল করলে আমরা এই ইনফেকশনটাকে, মানে অনেক ডক্টরসদের কাছেই আমি শুনেছি তারা বলেন যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। ডেফিনেটলি। এবার এই ইনফেকশনটা যাতে আমার না হয় তার জন্য আমি আমার কি কি অভ্যাস বদল করব এবং কি কি পাল্টাবো যাতে এই সমস্যা আমার আর না হয় বা প্রথমেই না হয়। এটা ধরুন আপনার হচ্ছে না, হুম আমার হচ্ছে না, হুম মানে এমন কিছু আমরা মেজার্সের মধ্যে থাকি, এমন কিছু হাইজিন আমরা মেনটেন করি যাতে আপনার আমার হচ্ছে না। হুম সবার তো হচ্ছে না, হুম আবার অনেকেরই হচ্ছে। হুম তার মানে কি, ওরা যদি দেখেন, ওরা যদি দিনে যেমন স্নান করবে, আবার যদি কাজকর্ম, ধরুন একটা বাইরে কাজ করতে গেছে, ধরুন একটা লেবারের কাজ করে, হুম বা ধরুন একটা বাইরে একটা আউটডোর জব করে, হুম যখন তখন বাইরে বেরোতে হচ্ছে, বা ধরুন সেলসম্যানের কাজ করে, সেলসম্যানের কাজ করে, তখন কি হচ্ছে, তাহলে তাতে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আপনার শরীরে। এই যে ঘামটা নিয়ে এসে বাড়িতে ফিরলেন আপনি, আর আপনি স্নান করলেন না, আপনি আর বডিটা ধুয়ে ফেললেন না, তাহলে কি হচ্ছে, আপনার হিউমিডিটি বডিতে যে ঘামটা থেকে গেল, সেই ঘামটা কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশনটাকে ইনভাইট করছে। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি সকলকে, আমার পেশেন্টদিকে বলি, দিনে যেমন স্নান করছেন করুন, সন্ধেবেলা যারা গৃহবধূ বাড়িতেই থাকে তাদেরকে বলি যে রান্না এইসব কাজকর্ম আপনার হয়ে গেলে আপনি একবার বডিটা গলা থেকে পুরো ধুয়ে নিন। যারা আপনার আউটডোর ওয়ার্ক করে, বাইরে যান, সে লেবারের কাজ করুন, সে সেলসম্যানের কাজ করুন, সেলস গার্লসের কাজ করুন, যাই করুন, আপনি বাড়ি ফিরে এসে গলা থেকে ধুয়ে ফেলুন। এই হাইজিনটা করলে আপনার বডিতে যত ঘাম ছিল সেটা সব হয়ে গেল, ফলে আপনার বডিটা শুকনো থাকলো। একদম 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে, বলি আপনি আপনার রোজকার ইনার গুলো, পার্টিকুলারলি ইনার যেগুলো পরেন, সেইগুলো কিন্তু রোজকার, আজকের ইনার কালকে ব্যবহার করবেন না, আজকে যেটা ব্যবহার করলেন সেটা কালকে করবেন না। আমরা এটা আমি বলবো। বোঝা গেল খুব খুব এমন বিষয় যেগুলো হয়তো আমরা প্রত্যেকদিন প্রত্যেকেই জানি কিন্তু সেগুলো আমরা করি না। তাই নিজেকে নিয়ে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, তাহলে এই ধরনের রোগ আমাদেরকে আর আমাদের শরীরে আক্রমণ করতে পারবে না। আজকের জন্য এই আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।